ঢাকা 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানী পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সৈনিক অতর্কিত হামলা চালায় দরবার হলে। বিপদগামী সৈনিকদের সেদিনের সেই হামলায় 57 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানা 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় আরও 2 দিন। পরের দিন রাতে অর্থাৎ 27 ফেব্রুয়ারি আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 36 ঘণ্টার হত্যাকাণ্ডের অবসান ঘটে। পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। পিলখানার ভিতরে মিলে একাধিক গণকবর। সেখানে পাওয়া যায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ সেনা কর্মকর্তাদের ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড ও বিপুল পরিমাণের গোলাবারুদ। নারকীয় এ হত্যাকাণ্ডের পর 28 ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরণ আইনে 2টি মামলা হয়। বিদ্রোহের আগের দিন 24 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 3 দিনব্যাপী রাইফেল সপ্তাহের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 26 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাইফেল সপ্তাহের 3 দিনের বর্ণিল আয়োজন, কিন্তু তার আগেই 25 ফেব্রুয়ারি বিডিআর জওয়ানদের নারকীয় হত্যাযজ্ঞ রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। 25 ফেব্রুয়ারির ঘটনাক্রম। আদালতে প্রত্যক্ষদর্শী অফিসার ও বিদ্রোহী সৈনিকদের জবানবন্দিতে সেদিনের ভয়াবহ বর্ণনা পাওয়া যায়। ঘটনার বিবরণ অনুযায়ী বিদ্রোহী জওয়ানদের একটি দল সকাল 9টার কিছু আগে অস্ত্রাগায় গিয়ে দায়িত্বরত এক মেজরকে অস্ত্রের মুখে জিম্মি করে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। 25 ফেব্রুয়ারি সকাল 9টা পিলখানায় দরবার হলে বার্ষিক দরবার শুরু হয়। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান জেসিও এনসিও সহ 2060 জন সদস্যে তখন পরিপূর্ণ দরবার হল। 9টার কিছু পরে দরবার হলে প্রবেশ করেন ডিজি শাকিল আহমেদ। বক্তব্য চলাকালীন এক পর্যায়ে সিপাহী মঈন মঞ্চ উঠে ডিজির দিকে অস্ত্র তাক করেন এবং আর একজন সিপাহী কাজল ডিজির সামনে দিয়ে পাশ কাটিয়ে দরবার হলের বাহিরে চলে আসেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এম.এ. বারী সিপাহী মঈনকে ধাক্কা দিয়ে জুতার ফিতা দিয়ে বেঁধে নিরস্ত্র করেন, কিন্তু এর মাঝে দরবার হলে থাকা অন্যান্য সৈনিকরা জাগো জাগো বলে দরবার হলের বাহিরে চলে আসেন। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী লুট করা অস্ত্রগুলো দিয়ে দরবার হলের বাহির থেকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন এবং এক পর্যায়ে বিদ্রোহী জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বিদ্রোহী সৈনিকদের শান্ত করার চেষ্টা করেন। এরপরেই সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে দরবার হলের পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। দরবার হলের ভেতরে শুরু হয় গোলাগুলি। প্রায় 3000 সৈনিক এবং জেসিও মুহূর্তের মধ্যেই যে যেভাবে পেরেছেন জানালা বা দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে যান। ডিজি, ডিডিজি ও উচ্চপদস্থ কর্মকর্তারা সহ 45 থেকে 50 জন দরবার হলে আটকা পড়ে যান। এমন্ত অবস্থায় তারা নিজেদের মধ্যে আলোচনা ও বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকেন। অন্যদিকে সিপাহীরা বাইরে গিয়ে নিজেদেরকে সংগঠিত করতে থাকে। সকাল 9:40 দিকে দেখা যায় লাল সবুজ রঙের কাপড় দিয়ে নাকমুখ বাঁধা বিডিআরের কয়েকজন সৈনিক দরবার হলকে ঘিরে গুলি করছে। ডিজি তখনও সমাধানের পথ খুঁজছিলেন। বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে সাহায্যের জন্য সেনাবাহিনী পাঠাতে অনুরোধ করছিলেন। সকাল 10:30 বিদ্রোহী সৈনিকরা চিৎকার করে অফিসারদের মঞ্চের ভেতর থেকে বের হতে বলেন। তখন 15 থেকে 16 জন বিদ্রোহী মঞ্চের ভেতরে কাপড়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিল। দরবার হলের মঞ্চের পর্দার আড়ালে একটার দিকে ডিজি সহ সব ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন। বিদ্রোহীরা হ্যান্ড মাইকে বলছিল ভিতরে কেউ থাকলে বের হয়ে আসেন। মুখে কাপড় বাঁধা একজন সৈনিক অস্ত্র হাতে পর্দা সরিয়ে চিৎকার করে বলতে থাকে ভেতরে যারা আছেন সবাই বের হন, এবং তিনি 2 রাউন্ড ফাঁকা গুলি করেন। এরপর ডিজি সহ একে একে সকল কর্মকর্তারা পর্দা সরিয়ে বাইরে আসেন। বের হয়েই কর্মকর্তারা ডিজি শাকিলকে মধ্যে রেখে সবাই গোল হয়ে দাঁড়ান। একজন সৈনিক চিৎকার করে অফিসারদের অশালীন ভাষায় গালাগালি করে সিঙ্গেল লাইনে দাঁড়াতে বলেন। এরপরেই একে একে হত্যা করা হয় তাদের। শুরু হয় পিলখানা জুড়ে তাণ্ডব।
চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা, নির্যাতন, জিম্মি, লুটপাট, অগ্নিসংযোগ, এমনকি ধর্ষণের মতো ঘটনা। খবর পেয়ে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়ায়ান ও ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা হন সেনা সদস্যরা। বেলা 11টার মধ্যেই তারা ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। বিডিআর এর বিভিন্ন গেট ও এর আশপাশের বিভিন্ন পয়েন্টে আর্টিলারি গান ও সাজোয়াজান স্থাপন করা হয়। বিদ্রোহীরা পিলখানার প্রধান গেট ও ৩ নম্বর গেট থেকে সৈনিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর ফলে সেনাবাহিনীর গাড়িতে থাকা একজন গাড়িচালক সেনা সদস্য নিহত হন। দুপুর 12:15টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বিদ্রোহীদের অস্ত্রসমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ছাড়া হলে ওই হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়েন বিদ্রোহীরা। তারা মাইকে জানায় আলোচনার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পিলখানায় আসতে হবে। বেলা 1:30টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার 4 নম্বর ফটকের সামনে যান তৎকালীন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম। ডিএডি তৌহিদের নেতৃত্বে বেলা 3:30টার দিকে আলোচনার জন্য 14 সদস্যের একটি বিদ্রোহী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়। কিন্তু সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি করেন বিদ্রোহী সৈনিকরা। এর মধ্যেই পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনা কর্মকর্তাদের মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়। 26 ফেব্রুয়ারির আত্মসমর্পণ। 26 ফেব্রুয়ারি বিকেল থেকেই পিলখানায় বিডিআর এর সংখ্যা কমতে থাকে। অবস্থা বেগতিক দেখে পোশাক বদলে ফেলে পিলখানার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যেতে থাকে বিডিআর জওয়ানরা। এক পর্যায়ে আবারও ডিএডি তৌহিদের নেতৃত্বে বিদ্রোহীরা অস্ত্রসমর্পণ করবেন বলে জানান। 26 ফেব্রুয়ারি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তারা অস্ত্র এবং অস্ত্রাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চাবি বুঝিয়ে দেন। পরে পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ নিলে অবসান ঘটে 36 ঘণ্টার বিদ্রোহে। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে মেলে একাধিক গণকবর। প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী দরবার অনুষ্ঠানের আয়োজনকে সামনে রেখেই ষড়যন্ত্রকারীরা নিয়েছিল সেনা কর্মকর্তাদের হত্যার প্রস্তুতি, যার মাস্টারমাইন্ড ছিলেন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবং তাদের হয়ে সরাসরি মাঠ পর্যায়ে এ হত্যা বাস্তবায়নে কাজ করেছে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস ও শেখ পরিবারের অনেকেই। এমনকি কিছু অসৎ ব্রাদার অফিসারও এ পরিকল্পনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। জড়িত ছিল পুলিশ, ওয়েব ও ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা। জাতিসংঘের মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডালভাত কর্মসূচির নামে অফিসারদের টাকা আত্মসাতে ভুয়া অভিযোগ তুলে সাধারণ সেনা সদস্যের মাঝে অসন্তোষ গড়ে তুলে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা।